কোলাহল, সব মিলিয়ে বিদায়ের মাঝেও উৎসবের উচ্ছ্বাস। সেই উপলক্ষে আজ রঙও অনেকদিন পর শাড়ি পরছে। গাঢ় নীল রঙের শাড়ির পুরোটা জুড়ে ছড়িয়ে আছে ছোট ছোট রূপালি ফুলের নকশা। আঁচলের সিলভার বর্ডারটা আলো পড়লেই চিকচিক করে উঠছে। কানে ছোট মুক্তোর দুল, হাতে পাতলা সিলভার ব্রেসলেট, চোখে চিকন করে টানা আইনালার, পাথায় হালকা মাস্কারা, গালে গোলাপি ব্লাশ, ঠোঁটে নরম গোলাপি লিপস্টিক। কোমর ছড়ানো ঘন কালো চুল আজ খোলা নয়, পরিপাটি করে বাঁধা খোপা, সাথে সাদা মুক্তোর ক্লিপ। শ্বাসটা খুব ভারী নয়, অথচ চোখ ফেরানো কঠিন। কলেজে ঢুকতেই সে দেখতে পেল মীরা আর মেঘ আগেই এসে দাঁড়িয়ে আছে। রংকে দেখা মাত্র দুজন একসঙ্গে চিৎকার করে উঠল, আরে সুন্দরী এসেছে! রঙও যেন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। ভীষণ ভাব নিয়ে তাদের সামনে এসে শাড়ির আঁচলটা আলতো করে ঘুরিয়ে দেখালো। তারপর একবার নিজেকেই উপর থেকে নিচ পর্যন্ত দেখে সন্তুষ্টির হাসি হেসে বলল, জানতাম আমাকে আজ এমনই লাগবে। মেয়েকে মাথা নেড়ে নাটকীয় দীর্ঘশ্বাস ফেলল। শেষ, আজ কলেজের সব ছেলেরা আমাদের অস্তিত্বই ভুলে যাবে, আমাদের রেখে শুধু রংকেই দেখবে। রং গলা খাড়ে দিয়ে আরো ভাব নিয়ে বলল, দেখ ভাই, আমাকে সুন্দর লাগছে, এটা নতুন কোনো খবর না। আর সবাই যদি তোদের বাদ দিয়ে আমার দিকে তাকিয়ে থাকে, সেটা তো আমার দোষ না। তবে তোরা মন খারাপ করিস না, তোরা যদি আমার পাশে পাশে ঘুরিস, একটু একটু লাইম লাইটে তোদের উপরও পড়তে পারে। মীরা দুহাত কোমরে রেখে চোখ ছোট করে তাকালো। ইস, ম্যাডামের দেখি মাটিতে পা পড়ছে না। এই যে শোন, এতক্ষণ আমাদের দিকেও ছেলেরা তাকাচ্ছিল। মেয়েকে বুক ফুলিয়ে বলল, একদম। আমার তো মনে হয় এতক্ষণে 2-3 জন অন্তত প্রেমে পড়ে গেছে। রং বিষমের ভান করে বলল, তার মানে এতক্ষণ যারা তোদের দেখছিল, এখন তারা সবাই শুধু আমাকে দেখবে। কথা শেষ করেই খোঁপায় হাত দিয়ে নাটকীয় ভঙ্গিতে আকাশের দিকে তাকালো। ও গড, অতিরিক্ত সুন্দরী হলে জীবনটা কি কঠিন হয়ে যায়। 1 সেকেন্ড নীরবতা, তারপর ধর ওকে। মীরা আর মেঘে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল। কি একটু প্রশংসা করলাম, আর ম্যাডাম তো আকাশে এমন উড়া শুরু করে দিয়েছে যে বন্ধ করার নাম নেই। আজকে ওকে কোনো গ্রুপ ছবিতে রাখবো না। দুজন নাটকীয় রাগ দেখিয়ে উল্টো দিকে হাঁটা দিল। রং তাড়াতাড়ি তাদের পেছনে দৌড়ে গেল। আরে না না, এমন করিস না, তোদেরও অসম্ভব সুন্দর লাগছে। মেঘ মুখ ঘুরিয়েও তাকালো না। জানি। মীরা গম্ভীর মুখে মাথা নাড়ল। আমরাও নিজেদের আয়নায় দেখেছি। রং ঠোঁট ফুলিয়ে বলল, একদম ডানা কাটা পরীর মতো লাগছে তোদের। মেঘ এবার একটু নরম হলো। এতক্ষণে ঠিক বলেছিস। মীরা কিছু বলতে গিয়েও হঠাৎ মুখ কুঁচকে ফেলল। কিন্তু? মেঘ ভ্রু কুঁচকালো। আবার কিন্তু কি? তোর কি কোনো সন্দেহ আছে? মীরা অস্বস্তি নিয়ে নিচের দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় শাড়ির কুচিটা খুলে গেছে। মানে? এই যে, এক হাতে না ধরলে সব নিচে পড়ে যাচ্ছে। রং আর মেঘ একসঙ্গে নিচের দিকে তাকিয়ে দেখল, সত্যি মীরা প্রাণপণে এক হাতে শাড়ির কুচি চেপে ধরে দাঁড়িয়ে আছে। কখন, কিভাবে খুলে গেছে খেয়ালই করেনি। 2 সেকেন্ড সবাই চুপ। তারপর মেঘ হো হো করে হেসে উঠল। এই জন্যই বলি, এতক্ষণ পেঙ্গুইনের মতো হাসছিল কেন? রং তো হাসতে হাসতে দাঁড়াতেই পারছে না। আমার মতো নিরীহ মানুষের উপর হামলা করেছিলি না, তাই এই অবস্থা। মীরা বিরক্ত মুখে বলল, হাসিস না তো। আমার মান সম্মান সব শাড়ির সাথে খুলে যাওয়ার আগে একে ধর। মেঘ চোখের পানি মুছতে মুছতে বলল, চল আগে তোর কুচি ঠিক করি, না হলে বিদায় অনুষ্ঠান শেষ হওয়ার আগে
তোর মান সম্মান সব শেষ হয়ে যাবে। তিনজন আবার হেসে উঠল। তিন বান্ধবী মিলে গার্লসে কমন রুমে ঢুকেই প্রথম কাজ হিসেবে মীরার শাড়িটা ঠিক করতে বসলো। নিচে তখন প্রিন্সিপাল স্যারসহ অন্যান্য শিক্ষক বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছেন, তাই তাদের তিনজনেরই কোনো তাড়া নেই। বরং আয়নার সামনে দাঁড়িয়ে যে যার শাড়ির ভাঁজ ঠিক করছে। কেউ লিপস্টিকে টাচ আপ দিচ্ছে, কেউ চুল হাতে বুলিয়ে আবার ঠিকঠাক করে নিচ্ছে। সেই সঙ্গে চলছে আড্ডা, হাসাহাসি আর একে অপরকে খোঁচানো। হঠাৎ মেঘের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নামটা দেখে তার ঠোঁটের কোণে অজান্তে হাসি ফুটে উঠল। রং আর মীরা একবার পরস্পর দিকে তাকিয়ে একসঙ্গে বলে উঠল, ও। মেঘ ভান করে ভুরু কুঁচকালো। কি? তারপর কল রিসিভ করতে ওপাশ থেকে আরিশের কিছু কথা শুনে শুধু বলল, আচ্ছা আসছি। ফোন কেটে সে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। চল নিচে যাই। ঠিক তখনই ফস, মীরার আঁচল আবার কাঁধ থেকে পিছলে নিচে নেমে গেল। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর মেঘ দুহাত কোমরে রেখে বিরক্ত মুখে বলল, কি রে, তোর শাড়ির সমস্যা কি? কতক্ষণ উপরে কতক্ষণ নিচে থেকে খুলতেছে? রং হেসে যোগ করলো, সত্যি বল, শাড়ি পরে কি হাডুডু খেলছিলি? মীরা অসহায় মুখ করে আঁচলটা ধরে বলল, এমন করিস না তোরা। জীবনে প্রথমবার শাড়ি পরেছি, আমি নিজেই বুঝতে পারছি না কোনটা কোথায় থাকবে। রং হেসে তার সামনে এসে দাঁড়ালো। সে আঁচলটা হাতে নিয়ে বলল, আচ্ছা আচ্ছা, মন খারাপ করিস না। এবার এমনভাবে সেফটি পিন লাগাবো। একটু থেমে নাটকীয় গলায় যোগ করলো, হাডুডু কেন? WWE খেললেও খুলবে না। মেঘ হেসে লুটোপুটি খেয়ে বলল, বাহ, তাহলে তুই তোর স্কুল দেখা, আমি একটু নিচে যাই। সে কথাটা এমন লাজুক মুখে বলল যে রঙের বুঝতে একটুও বাকি রইল না। নিচে আর যাই হোক, মেঘ বক্তৃতা শুনতে যাচ্ছে না। রং দুষ্টু হেসে মাথা নাড়ল, যা যা, আমরা আসছি একটু পরে। মেঘ যেন এই অনুমতির অপেক্ষাতে ছিল। এক মুহূর্ত দেরি না করে দরজা খুলে বেরিয়ে গেল। তার যাওয়ার ভঙ্গি দেখে রং আর মীরা দুজনেই হেসে কুঁকড়ে গেল। রং আবার মন দিয়ে মীরার শাড়ি ঠিক করতে শুরু করলো। কিছুক্ষণ চুপচাপ থাকার পর মীরা বলল, জানিস, সেদিন মেঘ আর ওর এক্স নিয়ে যে ঝামেলাটা হলো, তখন আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম। কিসের টেনশন? ভাবছিলাম আরিশ আর মেঘের সম্পর্কটা হয়তো টিকবে না। রং সেফটি পিন লাগাতে লাগাতে মৃদু হেসে বলল, আমিও ভেবেছিলাম, যদিও আমি খুব ভালো করে জানি আরিশ ছোটবেলা থেকে মেয়েকে ভালোবাসে। তারপরও মনে হয়েছিল ওদের মধ্যে বড়সড় ঝগড়া হবেই। কিন্তু তারপর রং একটু থামলো, মুখে হালকা হাসি ফুটে উঠল। তারপর আরিশ এমন কিছু কথা বলল যেটা শুনে আমার কি বলবো বুঝতে পারছি না। মীরা কৌতূহলী চোখে তাকালো। কি বলেছে? রং এবার আরিশের গম্ভীর শান্ত কণ্ঠ নকল করে বলতে শুরু করলো, দেখ রং, মেঘের আগের একটা সম্পর্ক ছিল বলে ওকে ছোট করে দেখার কোনো কারণ নেই। আমার নিজেরই তো অতীতে অনেকগুলো সম্পর্ক ছিল, তাহলে আমি মেঘের অতীতে দিয়ে ওকে বিচার করতে পারি না। আমি যাদের সাথে ব্রেকআপ করেছি তারা কি সবাই খারাপ? আমি খুব ভালো করে জানি আমি কেমন, আর ওরাও জানতো। তারপরও আমার সাথে ওরা রিলেশনে ছিল। আমি অনেকের সাথে সম্পর্কে ছিলাম, কিন্তু আমাদের মাঝে ভালোবাসা ছিল না। যদি থাকতো তাহলে আমাদের সম্পর্ক টিকে থাকতো। কিন্তু মেঘকে আমি সত্যি ভালোবাসি। ওকে পাওয়ার পর আমার মনে হয়েছে আমার আর কখনো কাউকে লাগবে না। মেঘকে ছাড়া আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। মেঘই আমার জীবনের শেষ চাওয়া। রঙের মুখে আরিশের এমন কথা শুনে মীরা হা হয়ে গেল। প্লেবয় আরিশের মুখে এমন কথা শুনবে সে আশা করেনি। তারপর
রং হালকা হেসে আবার বলা শুরু করলো, মেঘের আগে যত ইচ্ছে তত বয়ফ্রেন্ড থাকুক, আমার কোনো কিছু যায় আসে না। আমার মতো প্লেবয় নিশ্চয়ই কোনো দুধে তোয়া তুলসী পাতা আশা করতে পারে না। কিন্তু আমি চাই, আমি খুব করে চাই। আমি যেমন মেঘকে আমার মন থেকে চাই, ঠিক তেমনি মেঘও যেন সেই রকম ভাবে আমাকে দেখে। আমার পর যেন ওর জীবনে আর কেউ না আসুক। আমি শুধু ওর বর্তমানই না, ওর শেষ ভালোবাসাটাও হতে পারি। কথাগুলো শেষ হতে কিছুক্ষণ নীরবতা নেমে এলো। মীরা বিষমে তাকিয়ে রইল। এগুলো আরিশ বলেছে? রং মাথা নাড়ল। মীরা দীর্ঘশ্বাস ফেলে মৃদু হেসে বলল, আমাদের পেলে বয় আরিশটা সত্যি বড় হয়ে গেছে। রং হেসে উঠল। ছেলে বড় হয়ে গেছে, এবার তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া উচিত। কি বলিস? দুজনে হেসে উঠল। এরপর রং শেষে সিফটি পিনটা লাগিয়ে একে পা পিছিয়ে দাঁড়ালো। আজ মীরাকে অপূর্ব লাগছে। নীল রঙের শাড়িটা তার গায়ে উজ্জ্বল ফর্সা আভাকে আরো কোমল করে তুলছে। বড় বড় হরিণ চোখে টানা কাজল, ঠোঁটে হালকা গোলাপি আভা, কানের ছোট রূপালি ঝুমকো আর খোলা চুলের নরম ঢেউ তাকে এক অদ্ভুত সিনগন্ধ সৌন্দর্য দিয়েছে। মুখে কোনো বাড়তি সাজ নেই, অথচ হাসলেই মনে হচ্ছে পুরো মুখটা যেন আলোয় ভরে উঠছে। রং একদৃষ্টিতে তাকিয়ে থাকা মীরা অপ্রস্তুত হয়ে গেল। এমন করে তাকিয়ে আছিস কেন? রং বুকের উপর দুহাত ভাঁজ করে দুষ্টু হেসে বলল, ভাবছি এত সুন্দর করে সেজেছিস, নাইম ভাইয়া কি তোকে দেখেছে? মুহূর্তে মীরার গাল টকটকে লাল হয়ে গেল। এইসব কি বলছিস? কেন? আমার জিজুর কথা মনে পড়লো বলেই তো বললাম। পুরো কলেজ তোকে দেখছে। শুধু বেচারা জিজুই যদি না দেখে তাহলে তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মীরা ঠোঁট কামড়ে মুখ গম্ভীর করার চেষ্টা করলো, দেখতে হবে না। কিন্তু পরের মুহূর্তে লাজুক গলায় ফিসফিস করে জিজ্ঞেস করলো, আচ্ছা আমাকে কি সত্যি খুব সুন্দর লাগছে? রং মুচকি হেসে মীরার ফোনটা তার হাতে ধরিয়ে দিল। আমাকে কেন জিজ্ঞেস করছিস? যার উত্তরটা সবচেয়ে বেশি শুনতে চাইছিস তাকে ফোন কর। তারপর চোখ টিপে বলল, আমি বাইরে অপেক্ষা করছি। এই বলে রং কমন রুম থেকে বেরিয়ে গেল। সে খুব ভালো করেই জানে এখন এই ঘরে আরেকটা ফোন কল শুরু হতে যাচ্ছে। মীরা নিশ্চয়ই এখন নাইমের সঙ্গে কথা বলছে। এই ভেবে রং কমন রুমের সামনে দাঁড়িয়ে না থেকে ধীরে ধীরে করিডর ধরে হাঁটতে লাগলো। চারপাশে বিদায় অনুষ্ঠানের উৎসব মুখর পরিবেশ। কেউ দল বেঁধে ছবি তুলছে, কেউ আবার শেষবারের মতো প্রিয় ক্লাসের রুমের সামনে দাঁড়িয়ে গল্পে মেতে উঠছে। রঙও নিজের ফোনটা বের করে দু একটা সেলফি তুলল। তারপর করিডোরের জানলার পাশে দাঁড়িয়ে বাইরের সবুজ মাঠটার একটা ছবি নিল। ঠিক তখনই সামনে পরিচিত একজনকে দেখতে পেল, আশিক স্যার। রঙের আঙুলটা ফোনের স্ক্রিনে থেমে গেল। আর্দ্রর সেই কথাটা হঠাৎ করেই মনে পড়ে গেল, আশিকের থেকে দূরে থাকবে। সেই দিনের পর থেকে সে আর আশিকের সাথে কোনো কথা বলেনি। তাই আজ তাকে দেখার পর বুকের ভেতর অকারণ একটা অস্বস্তি কাজ করলো। যদিও মুখে তার কোনো ছাপ পড়ল না, সে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে রইল। আশিক স্যার ধীর পায়ে করিডোর ধরে এগিয়ে আসে। তারপর একবারের জন্য রঙের দিকে চোখ তুলে না তাকিয়ে তিনি নির্লিপ্ত ভঙ্গিতে রঙকে পাশ কাটিয়ে চলে গেলেন। কোনো দৃষ্টি নয়, কোনো মাথা নাড়ানো নয়, রং চুপচাপ দাঁড়িয়ে রইল। সত্যি বলতে এমন নয় রং তার সাথে কথা বলেনি, বরং আশিকই সেদিন থেকে তার সাথে কোনো কথা বলে না। আগে করিডোরে দেখা হলে অন্তত একবার চোখ তুলে তাকাতেন, ক্লাস ফাঁকি দিয়ে বকা দিতেন। কখনো ক্লাসে কোনো প্রশ্নের উত্তর
দিলে মৃদু মাথা নেড়ে প্রশংসা করতেন। এখন সেই রকম কিছু হয় না। রং জানে না সেদিন আদ্র ঠিক কি বলেছিল, তবে এটুকু সে বুঝেছে সেদিনের পর আশিক স্যার ইচ্ছে করে তাকে এড়িয়ে চলছেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর কলেজের প্রঙ্গ ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে। সবাই যার যার মতো বাড়ির পথে রওনা দিচ্ছে। কলেজের গেটের সামনে ফুটপাত ধরে আইসক্রিম হাতে হাঁটছে রং আর মীরা। হাসছে বললে ভুল হবে, বরং অপেক্ষা করছে। কিছুক্ষণ আগে হঠাৎ করেই প্ল্যান হয়েছে আর্দ্র আর নাইম আসবে, তারপর সবাই মিলে কোথাও গিয়ে দুপুরের খাবার খাবে। আরিশ আর মেঘও আছে, তবে তারা দুজন একটু দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত। আইসক্রিমের আরেকটা কামড় দিয়ে রং হঠাৎ বলল, জানিস আব্বু না বিয়ের কার্ড বানানোর অর্ডার দিয়ে এসেছে। মীরা বুড়ো কুঁচকে তাকালো। কার বিয়ে? রং বিষণ্ণ হয়ে বলল, কার বিয়ে মানে? আমার বিয়ে। মীরা প্রায় হা করে তাকিয়ে রইল। সেদিনে তো শুনলাম পরীক্ষার পরে বিয়ের তারিখ ঠিক করবে, এর মধ্যে বিয়ের কার্ড রেডি? রং হেসে মাথা নাড়ল। আরে না বাবা, কার্ড এখনো হয়নি, শুধু অর্ডার দেওয়ার কথা শুনেছি। একটু থেমে চারপাশে তাকিয়ে গলা নামিয়ে বলল, আসলে বিয়ের তারিখ কিছুদিন আগে ঠিক হয়েছে, তোদের কিছু বলিনি, কারণ ওনারা আমাকেই ঠিক মতো বলছে না, আমি নিজে লুকিয়ে লুকিয়ে শুনেছি। মীরা হেসে ফেলল, তোর বিয়ে আর তোকেই বলছে না? সারপ্রাইজ বিয়ে নাকি? রং লজ্জায় নাক কুঁচকে বলল, আরে আব্বুকে বলতে শুনেছি আগে থেকেই কার্ডের কাজ এগিয়ে রাখবে, যেন তাড়াহুড়ো করে কোনো আত্মীয় স্বজন বাদ না পড়ে। আর আমাকে কিছু বলছে না যাতে পরীক্ষা বাদ দিয়ে বিয়ের চিন্তায় পড়ে না যাই। কথাটা বলেই কাঁধ জাকালো সে। কিন্তু আমার আবার টেনশনের কি আছে? আমার শুধু শপিং নিজের পছন্দের হলেই হলো। জামাই তো আগে ঠিক হয়ে আছে। মীরাও হেসে উঠল। সবাই তো আর জানে না তোর মাথায় শপিং ছাড়া আর কিছু নেই। রং ভান করে মুখ গম্ভীর করলো, তারপর নিজেই হেসে ফেললো। একদম ঠিক বলেছিস, আমার সত্যি কোনো টেনশন নেই। আব্বু আম্মু সব ঠিকঠাক সামলে নেবে, আর আর্দ্র তো আছেই। আর কার্ডের কথা তোকে ছাড়া কাউকে বলিনি। মীরা একটু স্তব্ধ করে বলল, তাহলে আমিও তোকে একটা গোপন কথা বলি। রং আগ্রহ নিয়ে তাকালো। বল। নাইম বলেছে পরীক্ষা শেষ হলে ওর বাবা মাকে আমাদের বাড়িতে পাঠাবে বিয়ের প্রস্তাব নিয়ে। কি? পরের মুহূর্তেই দু বান্ধবী একে অপরের হাত ধরে আনন্দে ছোট ছোট লাফ দিতে শুরু করলো। তাদের হাসির শব্দে আশেপাশে কয়েকজনও ফিরে তাকালো। ঠিক তখনই একটা ককরোচ পুরুষ কণ্ঠ ভেসে এলো, না, তুমি বিয়ে করতে পারবে না। হাসি থেমে গেল। রং আর মীরা একসঙ্গে পেছনে ফিরে তাকালো। কয়েক হাত দূরে একজন লোক দাঁড়িয়ে আছে, তার হাতে লাল গোলাপের তোড়া, মুখে অদ্ভুত এক হাসি। লোকটাকে দেখে রঙের মুখের সমস্ত রং উধাও হয়ে গেল। মুহূর্তেই সেটা বদলে গেল বিরক্তি আর রাগে। আপনি? তার কণ্ঠ কেঁপে উঠল। আপনি আবার এসেছেন? লোকটা যেন কিছুই শুনল না, ধীরে ধীরে এক পা সামনে বাড়িয়ে একই কথা বলল, তুমি বিয়ে করতে পারবে না। লোকটাকে এগিয়ে আসতে দেখে রং আর মীরা দুজনে স্ফুটভাবে কয়েক কদম পিছিয়ে গেল। রং হাত তুলে শক্ত গলায় বলে উঠল, খবরদার, আর এক কদমও এগোবেন না।